দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলীয় জোটের বৈঠকে। প্রধানমন্ত্রী বললেন, চলমান কোনো রাজনীতি নয়, জঙ্গিবাদী কাজ। এটা তো রাজনীতি কিছু নয়, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। চট্টগ্রামের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। ঢাকা সহ কয়েক জেলায় বিক্ষোভের চেষ্টা, বেশ কয়েকজন আটক। স্বাধীনতা বিরোধী চক্রী যে আশ্রয় প্রশ্রয়তা বিএনপি, এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। 4টে প্যারাগ্রাফে যে কথা লিখেছে তার ভিতর কোথাও নাই কাউকে মারছে, স্পেসিফিকভাবে কোনো স্টেটমেন্ট নাই। খাবার খাইয়ে ছবি প্রকাশ জাতীয় লেভেলের মস্করা। 6 সমন্বয়কের মুক্তি চেয়ে রিট শুনানিতে হাইকোর্ট। স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন তারা, দাবি ডিবির। সহিংসতার মামলায় রিমান্ডে জাহাঙ্গীরনগরের সমন্বয়ক আরিফ সোহেল ছাড়াও বিএনপির নেতা শিবুল বিশ্বাস ও নীরব। 24 ঘণ্টায় রাজধানীতে আরো অর্ধশতাধিক গ্রেফতার। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল একদিনের শোক। এখনই বলা যাচ্ছে না কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, বললেন মন্ত্রী। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। বন্দরের জট আর ইন্টারনেটের ধীর গতিতে উদ্বিগ্ন গার্মেন্টস বায়াররা। সহসাই কেটে যাবে সংকট, আশ্বস্ত করল বিজিএমইএ। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূলের লক্ষ্যে জামাত শিবির নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। জোট নেতাদের আশা, সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত 14 দলীয় জোটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক সহিংসতা ও চলমান পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় গণভবনে বৈঠকে বসে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। একেবারে জঙ্গিবাদী কাজ। জোট নেতাদের মতে, চোরাগুপ্তা হামলা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি, জামাত শিবির। সে কারণেই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব করেন তারা। জাতীয় স্বার্থে দেশ বিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। 14 দলের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, চলমান পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয় 14 দলের বৈঠকে। নেতৃবৃন্দ আশা করেন কোনো শিক্ষার্থী ও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টিও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিশেষ গুরুত্ব সহকারে দেখতে হবে। এ সময় সার্বিক পরিস্থিতি এবং জামাত শিবির নিষিদ্ধের প্রস্তাব প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন 14 দলীয় জোট নেতারাও। কত ভয়ঙ্করভাবে তারা রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করতে পারে। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। বর্তমান যে ক্রান্তিকাল, সেক্ষেত্রে উত্তরণের জন্য তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জামাত শিবিরকে অচিরেই নিষিদ্ধ করা হোক এবং সে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। প্রধানমন্ত্রী সহ সিদ্ধান্ত নেওয়া মানে সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হবে। সাম্প্রতিক সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান 14 দলীয় জোট নেতারা। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।
চলমান সহিংসতা কোনো রাজনীতি নয়, জঙ্গিবাদী কাজ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোটা আন্দোলনের নামে দেশ ধ্বংসে নেমেছে ছাত্রদল, শিবির ও জঙ্গিরা। সন্ধ্যায় গণভবনে 14 দলের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন। এর আগে নির্যাতিত ছাত্রলীগ নেত্রীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। দেশজুড়ে চলছে কারফিউ, ধাপে ধাপে শিথিল হয়েছে এর পরিধি। চলমান পরিস্থিতির এই সময়ে আবারও 14 দলের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো ও আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে বিশ্ব মর্যাদায় ঠাঁই হয়েছে বাংলাদেশের। বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। তিনি বলেন, দেশের উন্নয়ন নষ্ট করাই আন্দোলনকারীদের কাজ। এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা। ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এর আগে আন্দোলনে নির্যাতিত ছাত্রলীগ নেত্রীরা দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর থেকেই ষড়যন্ত্র শুরু করেছে একটি গোষ্ঠী। তারাই সরকার ও দেশকে খাটো করতে চায়। আন্দোলনকারীদের অর্থের যোগান নিয়েও প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো, সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম, সেটাকে ধূলিসাৎ করে দিল। আরেকটা কথা, যে এরা এত টাকা কোথা থেকে পায়। তিনি বলেন, জনগণের সম্পদ ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় জঙ্গি গোষ্ঠী। কে দিয়েছে টাকা? রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাইড কুকিং। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী নিহতের বিচার চেয়ে দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ করেছে কিছু শিক্ষার্থী। চট্টগ্রামে কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। তাদের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কর্মসূচিতে বাধা দেয়। পরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের চেষ্টা করেন কিছু শিক্ষার্থী। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে সেখানে দাঁড়াতে পারেননি তারা। পরে চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে হাজির হয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও। ছড়ায় উত্তেজনা। অভিযোগ, এক পর্যায়ে আন্দোলনকারীদের ব্যানার, প্ল্যাকার্ড ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ সময় হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। আমাদের বঙ্গবন্ধুকে জয় বঙ্গবন্ধু শুরু করে যাচ্ছি, ছাত্রলীগরা অলরেডি ওনারা রেডি হয়ে আছে। আমরা রীতিমতো যারা মেয়েরা ছিল, আমরা ছত্রবন্ধ হয়ে গেছে তাদের ভয়ে। আমরা আসলে রাজপথে থাকার কারণ হলো মানুষের জনজীবনের নিরাপত্তার জন্য। আসলে সরকার যে কোটা বিষয়টি মেনে নিয়েছে, এরপর কোন আন্দোলন, আমরা মনে করি যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের এটি উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটকও করা হয়। 2 পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন। আটককৃতদের ছাড়িয়ে নিতে প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনরতরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিনোদপুর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনার বিচারের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে সিলেট সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ করেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। হতাহতের ঘটনার বিচার সহ গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান তারা। ঠাকুরগাঁয়েও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ থেকে আন্দোলনরতরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় স্কুলের সামনের সড়কে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে রাস্তায় নামতে পারেননি আন্দোলনকারীরা। বিভিন্ন পয়েন্টে বসানো হয় চেকপোস্ট।
জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে রাজধানীর কয়েকটি স্পটে আজ আবারও বিক্ষোভ করার চেষ্টা করেছে কিছু শিক্ষার্থী। তবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী কোথাও দাঁড়াতে দেয়নি তাদের। বিভিন্ন জায়গা থেকে অন্তত 50 জনকে আটক করা হয়েছে। সায়েন্স ল্যাবরেটরি, বাড্ডা, ইসিবি চত্বর সহ কয়েকটি মোড়ে জড়ো হতে চেয়েছিলেন শিক্ষার্থীদের একটি অংশ। পুলিশ জানিয়েছে জননিরাপত্তায় সন্দেহভাজনদের আটক করা হচ্ছে। বেলা 1টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেয় শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরেই বাধার মুখে পড়েন তারা। বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল এগিয়ে নেয়ার চেষ্টা করতেই ধাওয়া দেয় পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এখান থেকে আটক করা হয় 10 শিক্ষার্থীকে। দুপুর 2টার কিছু আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন বেশ কিছু শিক্ষার্থী। তার আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সামনে ও আশেপাশের রাস্তায় কঠোর অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় শিক্ষার্থী এবং শিক্ষার্থী সন্দেহে আটক করা হয় অন্তত 15 জনকে। আমার ছেলে জায়গা পড়ে না, বাজারে কেবল পাঠিয়ে দিছি, ওখানে বাজারে যাওয়া হচ্ছে, বাজার করে নেই। আমি অসুস্থ মানুষকে মানে বাজার ঘাট করতে দেয় না, খালি কেবল বাজার গেছে। ইয়ং পোলাপান দেখলে কি ধরার লাগবে? আমরা জিজ্ঞেস করলাম যে কি করছেন, কি ধরনের ভায়োলেন্স ওরা করেছেন। ওনারা বলছেন যে গত কয়েকদিন যখন আন্দোলন হয়েছিল তখন আমরা কোথায় ছিলাম ইত্যাদি প্রশ্ন আমাদের করছেন। তো আমরা এই ঘটনাকে ধিক্কার জানাই। একই সময় বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনেও ছিল পুলিশের কঠোর অবস্থান। শিক্ষার্থীরা এখানে সমবেত হওয়ার আগেই আটক করা হয় বেশ কয়েকজনকে। এর আগে বেলা 12:30টার দিকে ইসিবি চত্বরে জড়ো হন বেশ কিছু শিক্ষার্থী। তাদেরও ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। আটক করা হয় অন্তত 20 জনকে। তবে অভিযোগ পাওয়া গেছে কোচিং করে ফেরার পথে গলির ভেতর থেকে শিক্ষার্থীদের আটক করেছে পুলিশ। পুলিশের দাবি কোনো শিক্ষার্থীকে তারা আটক করেননি। মধ্যরাতে কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের চিফ, যারা অন্ধকারের চিফ, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয়তা বিএনপি, এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। রোববার ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়ক যৌথ বিবৃতি দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে। কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ দাবি করেছেন ওই বিবৃতি স্বতঃস্ফূর্তভাবে দেয়নি তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। It's pure elegance, pure beauty. BCL Ceramic. ধরে নিয়ে টেবিলে বসিয়ে খাইয়ে ছবি দেখানো জাতীয় লেভেলের মশকরা। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন হাইকোর্টের বেঞ্চ। শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তি চেয়ে রিটের শুনানিতে এই মন্তব্য করা হয়। শুনানিতে বাকবিতণ্ডা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে। আগামীকাল শুনানি শেষে আদেশ দিবেন হাইকোর্ট। শিক্ষার্থীদের বিক্ষোভে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে একটি রিট হয় হাইকোর্টে। আবেদনে 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনাও চাওয়া হয়। আদালতে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা দিয়ে শুনানি শুরু করেন জনস্বার্থে রিটকারী আইনজীবী মঞ্জুর আল মতিন। সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে। তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা, আমার দেশের জনগণ, তাদের দিকে সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এই দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই। ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। শুনানির এক পর্যায়ে 6 সমন্বয়ককে ডিবি অফিসে হেফাজতে নেয়ার কঠোর সমালোচনা করেন রিটের পক্ষের আইনজীবী জেড আই খান পান্না। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান বলেন, তাদের নিরাপত্তার জন্যই রাখা হয়েছে ডিবি হেফাজতে। মিডিয়ায় দেখা গেছে তারা কাঁটা চামচ দিয়ে খাবার খাচ্ছেন। এ সময় বাকবিতণ্ডা হয় দুপক্ষের মাঝে।
তখন আদালত রাষ্ট্রের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন, ছবি প্রকাশ করে এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না। ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটা করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। দুটো কথা এখানে বলা হয়েছে। ডিবি অফিসে এভাবে হেফাজতে নেওয়া অসাংবিধানিক, এমন ব্যাখ্যা দেন রিটের পক্ষের অপর আইনজীবী সারা হোসেন। আমাদের সংবিধানে পরিষ্কারভাবে 102 ধারায় বলা আছে যে কাউকে যদি কোনো আইনি ক্ষমতা ছাড়া বা বেআইনিভাবে কারো হেফাজতে রাখা হয়, এখানে খেয়াল করবেন আটক রাখার কথা বলা হয়নি, ডিটেনশনের কথা বলা হয়নি। যখন একজনের জীবনের অধিকার নিয়ে এখানে কথা হচ্ছে, যখন ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে, তখন টেকনিক্যালিটি দেখাতে হয় না। রিটের পরিপ্রেক্ষিতে যদি পুলিশকে প্রশমিত করা হয়, তাহলে জাতীয় সম্পদের নিরাপত্তা দেবে কে? এমন প্রশ্ন রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। যারা এই রিট পিটিশন ফাইল করেছে তারা কি কোনো গ্যারান্টি দিতে পারবে বাংলাদেশে আর কোনো বিটিভি ভবনের মতো কোনো অ্যাটাক হবে না, সেতু ভবনে অ্যাটাক হবে না, মেট্রো রেলে অ্যাটাক হবে না, এলিভেটর এক্সপ্রেসে অ্যাটাক হবে না? ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানান, মঙ্গলবার শুনানিতে রিট খারিজের আবেদন করবেন তারা। দাবি করেন এই রিটে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। 4টে প্যারাগ্রাফে যে কথা লিখেছে তার ভিতর কোথাও নাই যে কোনো এজেন্সি কাউকে মারছে, স্পেসিফিকভাবে কোনো স্টেটমেন্ট নাই। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। কোটা আন্দোলনের 6 সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন বলে দাবি করেছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমের কাছে এই দাবি করেন তিনি। এর আগে একই সুরে কথা বলেছেন সমন্বয়কদের স্বজনরা। তবে কবে কখন তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে তা নিশ্চিত করেননি গোয়েন্দা কর্মকর্তারা। রোববার রাতে এক দফা খাওয়া দাওয়ার পর এই ভিডিও বার্তা দেন গোয়েন্দা হেফাজতে থাকা 6 সমন্বয়ক। হেফাজতে থেকেই জানান, মূল দাবি পূরণ হওয়ায় প্রত্যাহার করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সোমবার দুপুরের দিকে সমন্বয়কদের সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। তারা বলেন, কোনো চাপে নয়, নিজের ইচ্ছায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল, তারা ভালো আছেন। ছোট ভাই হাসনাত সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন দেখে যান। আমি আসছি, কথা বলছি, আমি যে অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে। না ভালো আছে, ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে, কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। এরপর দুপুরের খাবার গ্রহণ করেন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে। কার্যালয় থেকে বেরিয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, হেফাজতে থেকে দেয়া বিবৃতি নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল। রাষ্ট্রের আমরা একজন পুলিশ সদস্য কর্মকর্তা হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমাদের কাছে সেই বিষয়টা আসে, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা। আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসের কারণেই আমরা মূলত তাদেরকে আমরা দেখভাল করছি এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে কোটাবিরোধী আন্দোলনকে তারা এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে তারা আর নাই। এ সময় জানতে চাইলেও স্পষ্ট করেননি ঠিকই কবে নাগাদ সমন্বয়কদের নিরাপত্তা হেফাজত কাল শেষ হবে বা পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হবে। জামাত বিএনপির চক্র তারা ঘোলাপানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মকমূলক কাজটি করেছে। আপনারা জানেন, তারা আমাদের পুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা করেছে, তারা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা, এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলাপানিতে মাছ শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার। ডিবি সাধারণ মানুষের আস্থার জায়গা বলেও দাবি করেন হারুনুর রশিদ, জামাত এবং বিএনপি সদস্য। ধন্যবাদ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল মঙ্গলবার দেশব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সহিংসতায় 150 জন নিহতের তথ্য দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। অন্যদিকে গণপূর্ত মন্ত্রী জানিয়েছেন, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলা ও গুজব রোধ নিয়েও আলোচনা হয়েছে। কোটা আন্দোলন ঘিরে সংকটময় পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দিনে শিথিল থাকলেও রাতে চলছে কারফিউ। এর মাঝেই প্রায় 1 মাস পর অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কোটা আন্দোলন ঘিরে সার্বিক পরিস্থিতি আলাদাভাবে তুলে ধরেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। জানানো হয়, সরকারি হিসেবে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 150 জনে। তুলে ধরা হয় মন্ত্রণালয় ভিত্তিক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চিত্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, কোটা সংস্কারে আদালতের রায় পরবর্তী কার্যক্রম। সভায় চলমান পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলা, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং গুজব প্রতিরোধে নজরদারি আরও বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত মন্ত্রী। আমরা মনে করি এটা একটা কনস্পিরেটরিয়াল মুভ, এটাকে শক্তভাবে মোকাবেলা করতে হবে, দেশের আইন কানুনের ভিত্তিতে মোকাবেলা করতে হবে, অপরাধীদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং জনগণকে আমাদের বিষয়টা আর একটু বুঝিয়ে তুলতে হবে, আমাদের প্রকৃত সত্যটা তুলে ধরতে হবে। আজকের উনি সবাই বলেছেন, গতকালকে বোধহয় 147 বলেছিলেন, আজকে বোধহয় আরো 3টি যোগ হয়েছে 150 উনি বলেছেন। সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভায় গ্রহণ করা হয় শোক প্রস্তাব। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। মহেশখালী কুতুবদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আইকাওয়ের মান অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে 1978 সালে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি হালনাগাদ করার খসড়ার অনুমোদনও হয়েছে সভায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও জাবি শিক্ষার্থী আরিফ সোহেলের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাদের আদালতে হাজির করে ডিবি পুলিশ বনানী থানার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলামের আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে শিক্ষক আসিফ মাহতাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। এ দুজন ছাড়াও আজও বেশ কয়েকজন আসামিকে হাজির করা হয় আদালতে। সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতে তারা আরও বলেছে যে তারা খুবই অসুস্থ এবং তাদের বিরুদ্ধে যেহেতু এজাহারের নাম নাই, ঘটনার কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির চিত্র নাই, কোনো কিছুই নাই, তাদেরকে রিমান্ডে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। বিজ্ঞ আদালত শুনলেন, শোনার পরে উভয় আসামিকে 6 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। এদিকে বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব সহ 7 জনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত এই রিমান্ডের আদেশ দিয়েছেন। রিমান্ডে নেয়া অপর আসামিরা হলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মজনু, রশিদুজ্জামান মিল্লাত, সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালতে প্রত্যেকের 4 দিনের রিমান্ড আদেশ দেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুর ও হতাহতের ঘটনায় ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় এ পর্যন্ত 243টি মামলা হয়েছে।
এসব মামলায় গ্রেফতার করা হয়েছে 2822 জনকে। সোমবার ডিএমপি থেকে এই তথ্য জানানো হয়। সেখানে দেখা যায় গত 24 ঘন্টায় রাজধানীতে 14টি নতুন মামলা করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে 58 জনকে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় 19 জুলাই। সহিংসতার প্রেক্ষিতে 24 ঘন্টা সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব মামলায় শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষার্থী ও বিরোধী নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা আত্মগোপনে রয়েছেন। মেট্রো রেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন, বিটিভি, সেতু ভবন সহ ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় অনেক সম্পদ। কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বর্তমান সরকারকে নিশানা করছে বিএনপি। ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি এখন দলটির একমাত্র কৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, যে কোনো আন্দোলন দেখলেই বিএনপি সেখানে অনুপ্রবেশ করে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে উন্মত্ত হয়ে ওঠে। তিনি বলেন, সাইবার সন্ত্রাসীরা আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল তথ্য ও ভুয়া ছবি পাঠিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা মেট্রো রেল, বিটিভি সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুপরিকল্পিতভাবে হামলা করেছে। বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ সকল সন্ত্রাসী ও ঘটনার মদতদাতা, অর্থের যোগানদাতাদের চিহ্নিত করেছে এবং তাদের গ্রেফতারের প্রক্রিয়াও চলমান রয়েছে। বারবার রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে মন্তব্য করেছেন তিনি। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেশজুড়ে যে নির্মম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সরকার, তা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সরকারের পক্ষ থেকে কোটা আন্দোলনে নিহতদের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছেন তিনি। অবিলম্বে সঠিক তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিবৃতিতে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অনেক রাজনৈতিক নেতাকে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে ব্লক রেট দিয়ে গণগ্রেফতার বন্ধের দাবি জানিয়েছেন তিনি। বলেন, যত প্রতিকূলতাই থাকুক, গণতান্ত্রিক ও ন্যায্য অধিকার আদায়ে রাজপথে থাকবে জনগণ। নিরাপত্তা হেফাজতের নামে আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি দাবি করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে দেয়া এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন তিনি। জিএম কাদের বলেন, দিনের পর দিন সাধারণ ছাত্রদের নিরাপত্তার নামে আটক রাখা আইনসম্মত নয়। দেশের সব ক্ষমতার মালিক জনগণ। উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে সমালোচনা বা প্রতিবাদ করার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। অহিংস প্রতিবাদ রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করা বা সেই দৃষ্টিভঙ্গি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সহিংসভাবে মোকাবিলা করার অধিকার সরকারের নেই। গ্রেফতার বাণিজ্য চলছে উল্লেখ করে জিএম কাদের আরও বলেন, সাধারণ মানুষের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। দেশের মানুষ যেন আতঙ্কের রাজ্যের বাসিন্দা। ছাত্র জনতা হত্যার বিচার ও সরকারের পদত্যাগের দাবিতে 31 জুলাই পল্টনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক প্ল্যাটফর্মের গণতন্ত্র মঞ্চ। দুপুরে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। নেতারা বলেন, কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় সব দায়-দায়িত্ব সরকার ও সরকারি দলের। নেতাদের অভিযোগ, হত্যাকাণ্ড সহ শত শত অপরাধ আড়াল করতে স্থাপনা ভাঙচুরে বিএনপি সহ বিরোধী জোটকে দায়ী করেছে সরকার। এমনকি ছাত্র জনতার নির্মম হত্যাকাণ্ডের চেয়ে সরকার ক্ষয়ক্ষতিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তারা। গণতন্ত্র মঞ্চের নেতাদের দাবি, রাজনৈতিক মীমাংসা ছাড়া দমন পীড়ন চালিয়ে এই সংকটের সমাধান হবে না। 17 বছরের শিশু ফাইয়াজকে হাতকড়া পরানো ও দড়ি দিয়ে বাঁধা ভুল হয়েছে। হাইকোর্টকে এমনটি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ফাইয়াজকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ বাস্তবায়ন এবং রিমান্ড বাতিল হওয়ায় আপাতত হাইকোর্টের আবেদনটি নিষ্পত্তি করা হয়েছে। বিচারপতি খুরশিদ আলমের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এ নিয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক। তিনি শিশু ফাইয়াজের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চাওয়া হলে তা বিবেচনার আবেদন জানিয়েছেন। শনিবার নাশকতার মামলায় শিশু ফাইয়াজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার আদালত। শিশুর অধিকার লঙ্ঘন হওয়ায় উচ্চ আদালত রিমান্ড বাতিল করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠাতে বলেন। ওই দিনই আদালতের আদেশের বাস্তবায়ন হয়। জঙ্গি কিশোরালয় নিয়ে গেছে এবং ওইটাও স্বীকার করেছে যে তাকে হাতে দড়ি দিয়ে তাকে বাঁধাটা এটা বেআইনি হয়েছে।
তার সাথে যে বেআইনি আচরণ করা হয়েছে এটার জন্য ক্ষতিপূরণ চাইলে ওটা অন্য আদালতে ক্ষতিপূরণের জন্য আলাদা দরখাস্ত নিয়ে আসতে কেউ বাধা দিবে না। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিকেলে 4:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানিয়েছেন। আজকেও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি নেই। আজ মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বাইরে আলোচনা করা যাবে না। এ সময় মন্ত্রী আরও বলেন, শিক্ষকরা জাতির গৌরব, তাদের দাবি যৌক্তিকভাবে ইতিবাচক মানসিকতা নিয়ে শোনা হবে। তাদের দাবির বিষয়ে সরকার আন্তরিক বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেটা তো আমাদের জননিরাপত্তা সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই। আবার যারা এখানে আপনি বলছেন নেমেছে কয়জন, কি হয়েছে, সেটা তো আমাদের এই মুহূর্তে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারি। বন্দরের জট এবং ইন্টারনেটের ধীর গতিতে উদ্বিগ্ন পোশাক খাতের আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান। তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমই এর কাছে তাদের জিজ্ঞাসা, কবে বাড়বে নেটের গতি। বায়ার্স ফোরামের সঙ্গে বৈঠক শেষে বিজিএমই এর সভাপতি জানিয়েছেন, ক্রেতাদের আশ্বস্ত করা হয়েছে সহসাই কেটে যাবে সংকট। কয়েকদিনের সংঘাতে স্থবির পোশাক খাতের উৎপাদন, কারখানা খুললেও এখনো স্বাভাবিক হয়নি সবকিছু। এমন অবস্থায় সার্বিক অবস্থা তুলে ধরতে বায়ার্স ফোরামের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ। সোমবার বিকেলে উত্তরার বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি। বৈঠকে চলমান অবস্থার প্রেক্ষাপট তুলে ধরে বিজিএমইএ। এ সময় পোশাক খাতের উৎপাদন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় বায়ার্স ফোরাম নেতৃবৃন্দ। দীর্ঘদিন যাবত এই দেশে তারা ব্যবসা বাণিজ্য করছে, আমাদের রাজনৈতিক পরিবেশ এবং সব কিছুই জানে। তারা কিছুটা উদ্বিগ্ন ছিল যখন তাদের ইন্টারনেট সেবাটা ছিল না, এবং এখন যেহেতু ইন্টারনেট সেবা পেয়েছে, নিরবিচ্ছিন্ন যাতে ইন্টারনেট থাকে সে বিষয়টা আমাদের কাছে রিকোয়েস্ট করেছে। বন্দরের কন্টেইনার জট সেটা যাতে দ্রুত শেষ হয়, আমরা বলেছি যে আমরা মাননীয় মন্ত্রীর সাথে ইতিমধ্যেই সে বিষয়গুলি আমরা আলোচনা করেছি। বিজিএমইএ সভাপতি জানান, কাঙ্ক্ষিত সময়ে পণ্যের শিপমেন্ট করা যায়নি। এক্ষেত্রে এয়ার শিপমেন্ট করতে হবে না বলেও আশ্বস্ত করা হয়। বাতিল করা হবে না ক্রয় আদেশও। যথাসময়ে যদি আমরা মালটা রপ্তানি করতে না পারি, সে কারণে আমাদের কোনো প্রকার আমাদের ক্যান্সেলও করবে না এবং ডিসকাউন্টও করবে না, এবং সে বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। এমনকি ইয়ারও দিবে না। এ ব্যাপারে আমাদেরকে পজিটিভলি কথা দিয়েছেন। বিজিএমইএ এর দাবি, কয়েকদিনের সংঘাতে পোশাক খাতের ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা। ৭,৪০০ কোটি টাকার আমাদের এর মধ্যে ক্ষতি হয়েছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাশিয়ায় মালবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুরে দক্ষিণাঞ্চলীয় ভোলগোগ্রাদ অঞ্চলে এই দুর্ঘটনা হয়। বিষয়টি নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস। এ ঘটনার পরপরই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির 8টি বগি, যাতে আহত হয়েছে ট্রেনের প্রায় 150 যাত্রী। সংখ্যা আরও বাড়তে পারে প্রাণহানি। ঘটনাস্থলে তৎপর উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অভিযানে অংশ নিয়েছে 3 শতাধিক উদ্ধারকর্মী। দুর্ঘটনাস্থলে যোগ দিয়েছে হেলিকপ্টারও। কাজান থেকে অ্যাডলার যাচ্ছিল যাত্রীবাহী ওই ট্রেনটি। মস্কো থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে দুর্ঘটনার শিকার হয় ট্রেনটি, যাতে ভ্রমণ করছিল 800-র বেশি যাত্রী। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।